আগের দিন আমরা কষে দেখি 2.2 সপ্তম শ্রেণীর 1, 2, 3 অঙ্কগুলোর নিয়ম বুঝেছিলাম। আজকে আমি 4 থেকে করাবো। 4 থেকে প্রশ্নমালা অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে? রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তো অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। দেখো এই ধরনের অঙ্কে যতর মধ্যে যত, মানে 100টার মধ্যে 60টা বেশি না 80টার মধ্যে 50টা, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। সেই জন্য কতটার মধ্যে সেই বিষয়টা আমরা যদি সমান করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কে বেশি করেছে, এবং সেটা আমরা অনুপাতের সাহায্য করব। কি করে দেখো, সঠিক অঙ্ক কত? 60টি। ঠিক আছে, এর এই কাটাকুটি করলে কত হবে? 0 প্রথমে কেটে দেবো, তাতে 10:6। এবার 2 দিয়ে কাটবো, এই থাকলো। এবার রিতার পরে হলো বিনয়। বিনয়ের মোট অঙ্ক ইস্টু সঠিক অঙ্ক কত আছে? 80:50। এটাকে যদি আমরা কাটাকুটি করি 8:5 থাকবে, 0 কেটে যাবে, তার মানে 10 দিয়ে ভাগ করলাম আর কি, 8:5। এবার দেখো মোট অঙ্কর সঙ্গে সঠিক অঙ্ক 5 আর 3, আমরা যদি এই দুটোকে সমান করতে চাই তাহলে একটা কাজ করতে পারি, অনুপাতকে একই রাখতে হলে একে যদি কিছু দিয়ে গুণ করি তাহলে একেও সেইটা দিয়ে গুণ করব। একে আমি 8 দিয়ে গুণ করব আর একে আমি 5 দিয়ে গুণ করব। দেখো তাহলেই সমান হয়ে যাবে। 8 দিয়ে যদি গুণ করি, দুটোকেই গুণ করতে হবে, সেই জন্য প্রথমে আমি বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে বোঝালাম যে 8 গুণ করছি, 5 8 40 হয় ইস্টু, আর এটা 3 8 24 হয়। এইটা কত? এটা 5 দিয়ে গুণ করব, মানে এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে 5 দিয়ে গুণ করলে 8:5 কত হয়? 5 8 40 ইস্টু 5 5 25। দেখো এই যে 40টা সমান হলো। এবারে আমরা বুঝতে পারছি 24 বেশি না 25 বেশি। তাহলে 25 গ্রেটার দেন 24, তাহলে কে বেশি অঙ্ক করেছে? বিনয়। তাহলে বিনয় বেশি অঙ্ক করেছে না, বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে। সুতরাং বিনয়, কোশ্চেনে তাই চেয়েছে, বেশি সঠিক অঙ্ক করেছে। তাহলে বোঝা গেল অনুপাতের অঙ্কে ধরো তোমাদের এই অঙ্কটা না দিয়ে অন্য ধরনের কিছু দিতে পারে, যে কাজের ক্ষেত্রে দিতে পারে, অঙ্ক না করে তোমার আরো অন্য কিছু, যেমন উপস্থিতিদের সংখ্যা দিতে পারে, অমুক ক্লাসে ক্লাস 7-এ এতজন, ক্লাস 6-এ এতজনের মধ্যে এতজন, কোন ক্লাসে বেশি এসেছে, তাহলে কতজনের মধ্যে সেইটাকে আমরা মোটটাকে আমরা সমান করে নেব। এই অঙ্কগুলো এইভাবে আমাদের সমান করে বুঝতে হবে যে কোনটা বেশি কোনটা কম। দেখো এই 5 নম্বর অঙ্কটাও 4 নম্বর অঙ্কের মতোই, এ গ্রেড কোন বিদ্যালয়ে বেশি পেয়েছে। প্রথম বিদ্যালয় যেটা বলেছে, মানে আমাদের বিদ্যালয়ে 150 জনের মধ্যে 100 জন, আর পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন, তাহলে মোট যে জন সেটাকে আমরা অনুপাতের সাহায্যে সমান করব। দেখি তো, আমার বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী is A গ্রেড পাওয়া পরীক্ষার্থী। এটা কত? মোট পরীক্ষার্থী ওদের 150 জন ইস্টু এ গ্রেড পেয়েছে 100 জন। কাটাকুটি করলে 15:10, মানে 0 কেটে দিলাম, আর 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10। আর পাশের বিদ্যালয়ে মোট, আমি এটা সংখ্যা এ গ্রেড, এটা কত? মোট হচ্ছে 100 জন, এ গ্রেড পেয়েছে 80 জন। এটা যদি 0 কেটে দিই 10:8, এটা যদি 2 দিয়ে কাটি 5 2 10, 4 2 8। এখানে মোট কত? 3 জন, এখানে মানে 3 জন না, অনুপাতের পদ হলো 3 মোটের ক্ষেত্রে, আর এখানে 5। তাহলে আমরা কি বলেছি, এইটাকে 5 দিয়ে গুণ করব আর এইটাকে 3 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে কত হয়?
15:10, এটাকে 3 দিয়ে গুণ করব বলেছি, 15:12। তাহলে কে বেশি? 12 গ্রেটার দেন 10। এইটা তো একই হয়ে গেছে, তাহলে এ গ্রেটার দেন এর থেকে বেশি হচ্ছে। তাহলে সুতরাং এটা তো পাশের বিদ্যালয়। তাহলে কি চেয়েছে যে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় ভালো ফল করেছে, তাহলে সুতরাং পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। দেখো 6 অঙ্কটা বলেছে যে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত? দেখো ক্লাস 6-এ এই ধরনের অঙ্ক করেছিলাম, যখন দুটোর অনুপাত দেওয়া থাকবে আর একটার বিষয় অরিজিনাল নাম্বারটা দেওয়া থাকবে, অর্থাৎ দাম এখানে ইস্টু দেওয়া রয়েছে অনুপাতে, আর একটা দ্বিতীয়টির অরিজিনাল দাম দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করে আরেকটি বার করবো, আগে সেইটা বার করে নিই। প্রথম বাড়িটির দাম আগে বার করতে হবে। প্রথমে কার নাম লেখা আছে? দুটি বাড়ির দামের অনুপাত, তার মানে প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত? 4:3। তাহলে আমরা লিখতে পারি প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। কেন? আমরা জানি ইস্টুকে এরকম বাই করে লেখা যায়, ক্লাস 6-এই পড়ানো হয়েছে এগুলো। আচ্ছা, এবার কোনটা দেওয়া রয়েছে? অর লিখতে পারি বা এই সাইনটাও দিতে পারি বা কিছু না দিলেও হবে। আচ্ছা, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া রয়েছে 4,20,000, তাহলে দ্বিতীয় বাড়ির জায়গায় 4,20,000 লিখবো। আর প্রথম বাড়ির দাম তো জানি না, তাই প্রথম বাড়ির দাম কথাটাই লিখবো। এবার কোনাকুনি গুণ, আমরা জানতে চাইছি তার সঙ্গে এই 3 কোনাকুনি গুণ। প্রথম বাড়ির দাম ইকুয়ালস টু এইটা ইন্টু এটা। এই কোনাকুনি গুণটা তোমরা শিখবে, কিন্তু একটা জিনিস, এইটা আমরা কিন্তু গুণ করব না। কেন করব না এক্ষুনি বুঝবো, কাটাকুটিটা সহজ হবে। এবার প্রথম বাড়ির দাম আনতে গেলে 3 ইন্টু হিসেবে প্রথম বাড়ির সঙ্গে রয়েছে, সেটাকে আমরা এইটাকে আমি বলি তাড়িয়ে। কোথায় তাড়িয়ে দেবো? সমান চিহ্নের ডান দিকে সংখ্যাগুলোর সঙ্গে দেবো। যদি গুণ হিসেবে থাকে এপাশে গেলে এই সংখ্যাগুলো তো আগে রয়েছেই, এরা এদের জায়গা ছাড়বে না, এ পরে এসে ভাগ হিসেবে আসবে। গুণ হিসেবে থাকলে ডান দিকে আসলে ভাগ, এটা দিয়ে কেটে যাবে। $5,60,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এটা বারবার দেখবে তাহলে বুঝতে পারবে অনুপাতে এরকম ধরনের অঙ্ক সলভ করতে হলে কিভাবে কোনাকুনি গুণ করে করতে হয়। আচ্ছা, এরপরে বলেছে প্রথম বাড়িটির দাম হিসাব করি, তো আনসার বেরোলো। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? তাহলে 70,000 টাকা এর সঙ্গে যোগ করব যদি বেশি হতো। যদি 70,000 টাকা বেশি হতো তবে প্রথম বাড়ির দাম হতো $6,30,000 টাকা। এইবার অনুপাত কত? আমরা এটা মুছে দিই। এইটা এখন হবে, এখন প্রথম বাড়ির ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। প্রথম বাড়ির দাম কত? এখন 6,30,000 ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত ছিল? সেটাই ছিল 4,20,000। এবার দেখো 4টে শূন্য বাদ দিয়ে দেওয়া যায়, কেটে দেওয়া যায়, অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করলে এই 4টে শূন্য কেটে যাবে, তাহলে থাকবে 63:42। এবার এটাকে কি দিয়ে কাটা যাবে? 7 দিয়ে, 7 নং 63, 6 7 42। এবার 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6। তোমরা একবারে যদি কাটতে পারো সেটাও কাটতে পারো। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 3:2। দেখো 7 নম্বর অঙ্কটায় একটা ছকের আকারে দিয়েছে ঠিকই, কিন্তু ব্যাপারটা একই। একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো, দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1, মানে একটা গোটা বাঁশকে দুটো খণ্ড করা হলো, একটা 3 ভাগ আর একটা 1 ভাগ, মানে 3:1। এইবার বলছে নিচের সারণী থেকে
টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি কি হতে পারে লিখি। বলছে অনুপাত যখন 3:1 তখন প্রথম টুকরোটির দৈর্ঘ্য যদি 30 ডেসিমিটার হয়, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে সেক্ষেত্রে আবার মোট বাঁশের দৈর্ঘ্য সেটা তো পরে। আমরা আগের অঙ্কটায় যেটা বললাম 6 এ শিখেছি যেটা, যে অনুপাত দেওয়া থাকলে আর একটার অরিজিনাল ভ্যালু দেওয়া থাকলে দ্বিতীয়টা কি করে বার করব, ঠিক একই উপায়। প্রথম টুকরো ইজ টু দ্বিতীয় টুকরো সমান কত? 3:1। আমরা এটাকে বাই করে লিখতে পারি, প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো সমান 3/1। এবার প্রথম টুকরোর দৈর্ঘ্য ছকে কি দিয়েছে? 30 ডেসিমিটার। তাহলে প্রথমটার মান লিখে দিই 30 বাই দ্বিতীয় টুকরো ইকুয়ালস টু 3/1। এবার কি বলেছিলাম? কোনাকুনি গুণ। দেখো যেটা বার করব বলেছি সেইটা আগে গুণ করব। তাহলে দ্বিতীয় টুকরো বার করব, তো এইটার সঙ্গে কোনাকুনি আগে 3 গুণ করব। 3 ইন্টু দ্বিতীয় টুকরো ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে আর গুণফল হিসেবে রাখার কিছু ব্যাপার নেই, মানে 30 এককে 30ই হয়, ওই জন্য গুণ চিহ্ন দিয়ে লেখার দরকার পড়লো না। সুতরাং দ্বিতীয় টুকরো কত হবে? আমি আগেরটায় কি বলেছিলাম যে এর সঙ্গে 3 গুণ হিসেবে আছে, একে আমি 30-এর সঙ্গে নিয়ে যাব। 30 নিজের জায়গা ছাড়বে না, আগে বসবে, 3টা ভাগ হয়ে যাবে। গুণ ছিল বিপরীত প্রক্রিয়া, ভাগ হয়ে যাবে। 3 10 কে 30। তাহলে দ্বিতীয় টুকরো কত হলো? 10 ডেসিমিটার। ঠিক আছে, এইবারে দেখো পরের লাইনে ছকে অনুপাত একই রয়েছে কিন্তু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 15 ডেসিমিটার দিচ্ছে। তাহলে আবার প্রথম টুকরো ইজ টু দ্বিতীয় টুকরো ইকুয়ালস টু 3:1। বাই করলে কি হবে? প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো। দ্বিতীয় টুকরোর কত দৈর্ঘ্য দিচ্ছে? 15 ডেসিমিটার, তাই তো, সমান 3/1। এবারে ওপরে মুছে ফেলছি এটা। কোনাকুনি গুণ কোনটাকে করবো? যেটা চেয়েছে। তাহলে প্রথম টুকরো চেয়েছে, তাহলে প্রথম টুকরো ইন্টু 1, তার মধ্যে এটা প্রথম টুকরোই হবে। দেখো এইটা সোজা আছে, কারণ কোনো ভাগ টাগ আর করতে হবে না। প্রথম টুকরো ইন্টু 1, যে কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে সেটাই থাকে, তাহলে প্রথম টুকরোই থাকতো। ইকুয়ালস টু 3 ইন্টু 15। তাহলে প্রথম টুকরোর সঙ্গে তো আর কিছু কেউ নেই, তাহলে 3 ইন্টু 15টাই হবে প্রথম টুকরো। 3 15 45 ডেসিমিটার হয়ে গেল। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো অনুপাতের অঙ্ক, যদি কিছু না বোঝো, মানে বেসিক জিনিসগুলো যেটা আমি বললাম ক্লাস 6-এ করেছি, ক্লাস 6-এর অঙ্কগুলো কিন্তু আমার অনুপাতের যে এপিসোডগুলো আছে ওগুলো দেখে নেবে, আরো পরিষ্কার হবে। তারপর এই অঙ্কগুলো বুঝবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্ত।